এবার ঈদে খুব বেশি দিন ছুটি না থাকাতে আমাদের কিন্তু ঈদের পরদিনই ব্যাক করতে হয়েছে। তাই বাসায় এসে কি করলাম ঈদের পরদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি ক্লিপ কিন্তু নেওয়া পসিবল হয়নি, কারণ হচ্ছে এসে মাংসগুলো গুছিয়েছি, তারপর হচ্ছে সব বাসা গুছগাছ করতে হয়েছে, সব ক্লিপ কিন্তু নেওয়া পসিবল হয়নি। তাই হচ্ছে যেটুকু রান্না করেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের পরদিন আমাদের বাসায় সবসময় খাওয়া হয় হচ্ছে চালের রুটি আর গরুর মাংস। আর এই গরুর মাংসটা রান্না করছি হাতে মেখে। আমি বরাবরই দেখেছি আমার শ্বশুরবাড়িতে যে ঈদের দিনের যে গরুর মাংসটা হয় সেটা হাতে মেখেই বেশি রান্না করা হয়। তো এইবার কিন্তু আমরা আবার কষিয়ে রান্না করেছিলাম, সেটা কিন্তু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি হাতে মাখা যে গরুর মাংসটা সেটাই আজকে শেয়ার করব। যেহেতু এইবার আমাদের কষিয়ে রান্না করা হয়েছে, হাতে মেখে করা হয়নি, কিভাবে হাতে মেখে মাংসটা রান্না করে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এবং সাথে থাকছে চালের রুটি। এখানে হচ্ছে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। প্রথমে গরম মশলা যেগুলো আছে সেগুলো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো আগে দিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, যা নর্মাল মশলা। আমি কিন্তু কখনোই গোলমরিচ বা হচ্ছে কালো এলাচ এগুলো খুব একটা ব্যবহার করি না, সেই জন্য নর্মালভাবেই দেখাচ্ছি। এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ির ভাষ্যমতে যে হাতে মেখে নাকি অর্ধেক রান্না হয়ে যায়। যত বেশি মাখবে মাংস তত দ্রুত রান্না হবে এবং মাংসের টেস্টটা ভালো আসবে, এটা ওনার ভাষ্যমতে। এখন আমি যেহেতু কখনো হাতে মেখে খুব একটা রান্না করি না, সেই জন্য আসলে আমি এভাবে ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে। আমি এই মাংসটাকে কনস্ট্যান্টলি 10 মিনিটের মতো মাখিয়েছি। যত বেশি মাখাবেন এই মাংসের টেস্টটা তত ভালো আসবে। আর এখানে আমি কিন্তু তেলটাও দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। আর যেহেতু ঈদের পরদিনের মাংস খুব বেশি দিন ফ্রোজেন করা না, এটাও কিন্তু তাজা মাংসই আছে, তো সেই জন্য মাংসটাকে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে। যতটা সময় মাখবেন তত বেশি টেস্ট ভালো আসবে, এটা আমার শাশুড়ির কথা। তো যাই হোক, এখানে আমি হাত ধোয়া যে পানিটা সেই পানিটাই ব্যবহার করছি। তার কারণ হচ্ছে যে খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কুরবানির মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। এখানে আমি বসিয়ে দিলাম মাংসটাকে, ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটার পানি চলে আসে, এবং মোটামুটি একটা সময় এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু মোটামুটি অনেকটা সময় কষানো হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো। এই পর্যন্ত কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই কিন্তু পানি উঠেছে। আলহামদুলিল্লাহ এই মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল রান্না করার পর। আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। এবার রুটি তৈরি করার জন্য একটা পাত্রে পানি দিয়েছি এবং তাতে লবণ দিয়ে ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু চালের আটার রুটি, সেই জন্য পানিটাকে ভালোভাবে ফোটাতে হবে। চালের আটার রুটির একটা মজার বিশেষত্ব আছে কি জানেন? আপনি আটার রুটি খাবেন, যে টেস্ট পাবেন তার থেকে বেশি কিন্তু টেস্টি হয় এই চালের আটার রুটি। সেই জন্য আমরা না খুব বেশি পছন্দ করে থাকি, ঈদের পর দিন আমরা সব সময় চালের আটার রুটিটা খাই। বিশেষ করে আমার বাবার বাড়িতে এটা চলবেই। আমার শ্বশুরবাড়িতে লোকজন বেশি থাকার কারণে অনেক সময় স্কিপ হয়ে যায়, কারণ এতগুলো রুটি বানানোর মানুষ থাকে না, কারণ এত বেশি পরিশ্রম করার পর পরদিন আসলে কারো এনার্জিতে ধরে না। তো এইবার আসলে চালের রুটিটা করা হয়েছিল, কিন্তু আমার ভিডিও করা পসিবল হয়নি অনেক বেশি ব্যস্ততার কারণে, কারণ হচ্ছে ঈদের পর দিনে আমরা ব্যাক করেছিলাম সেজন্য। তো এখানে চালের আটাটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ভালোভাবে মথে নিয়ে তারপর হচ্ছে আমি রুটিগুলো তৈরি করে ফেলছি। যেহেতু এখানে চালের আটা রুটি তৈরি করছি, এটা আমার শাশুড়ির দেওয়া চালের আটা। তো এটা হচ্ছে কি শুকনো চালের আটা ছিল। এটা হচ্ছে আপনার বেশিটা পানিটাকে ফুটিয়ে নিতে হবে যদি শুকনো আটা থাকে। আর যদি কাঁচা আটা থাকে যে আপনি ফ্রিজে রেখে দিয়েছেন ভাঙিয়ে, তাহলে কিন্তু পানির পরিমাণটা কম করে দিতে হবে, তা না হলে কিন্তু চালের আটার যে ডোটা সেই ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। আমি কিন্তু খুব একটা চালের আটার রুটি সুন্দর করে বানাতে পারি না, তারপরও যতটুকু বানিয়েছি আলহামদুলিল্লাহ তৃপ্তি করে আমার হাজব্যান্ড এবং আমরা সবাই খেয়েছি। আমার ছেলে কিন্তু চালের আটার রুটি এবং গরুর মাংস খুব পছন্দ করে। এইভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তো। আর আপনাদের যদি কোনো টিপস প্রয়োজন পড়ে যে চালের আটার রুটি কীভাবে তৈরি করেছেন বা কী করে আসলে ভালো পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন, সেগুলো হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই শেয়ার করব। এখানে চালের আটার যে রুটিটাকে আমি সেঁকে নিচ্ছি, খুব বেশি দেখাইনি, কারণ হচ্ছে আমি এইদিকে রুটি বানিয়েছি, অন্যদিকে হচ্ছে আপনার রুটিগুলোকে সেঁকে নিয়েছি। আমার খুব লাস্ট পর্যায়ে আমি আসলে এটার ক্যাপচার করেছি, তার কারণ হচ্ছে সময় এত বেশি থাকে না। একদিকে আমি রুটি তৈরি করে ফেলি, হাতে বানাই, আরেক দিকে হচ্ছে বেলে ফেলি, সেই জন্য কিন্তু আমার রুটিগুলো খুব দ্রুতই হয়ে যায়। যদিও হ্যাসেল মনে হয়, তারপরেও তৃপ্তি সহকারে খেতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না?
তো আমি আমার ঈদের পরের দিনের ক্লিপটাই শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার বাসার প্রত্যেকেই কিন্তু এই চালের আটার রুটি এবং গরুর মাংসটাকে খুবই তৃপ্তি ভরে খায় এবং আমিও খুব এনজয় করি। আমি ওদের জন্য কষ্ট করে করতে পছন্দও করি। এটা যেহেতু রাতের ক্লিপ সেজন্য একটু অন্ধকারে এসছে, তারপরেও ব্যাপার না, মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আপনারা কে কে এভাবে মাংস তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি কিন্তু সবসময় আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আগের যুগের মানুষ কিন্তু হাতে মেখেই রান্না করতেন, তো সেই জন্য ওনাদের খাবারের টেস্টও নাকি ভালো আসতো। সেই জন্য আমিও চেষ্টা করলাম যে আমার শাশুড়ির ইনস্ট্রাকশন মতো একটু রান্না করে দেখি কেমন হয়। সবসময় তো কষিয়েই রান্না করে থাকি, তাই এভাবে করেছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।